আসসালামু আলাইকুম। 12 ঘন্টার ক্লাসে সকল টপিক সমাধান। আমরা শুধু আজকে বাংলা পড়াচ্ছি, আগের ক্লাসগুলো আমাদের সাধারণ জ্ঞান, ইংলিশ, ম্যাথ এরকম করে কিন্তু প্রাইমারি প্রিপারেশনের জন্য এক এক এমসিকিউ গুলো হলে আমরা উপকৃত হতাম, সেই এমসিকিউ গুলো কিন্তু আমরা করিয়ে দিচ্ছি। সুতরাং আমরা সেই দুপুর থেকে শুরু করেছি, সেই ধারাবাহিকতায় আবার আসলাম, আসরের পর আবার মাগরিবের পর আসবো, আবার এশার পর্যন্ত আসবো। সুতরাং 12 ঘন্টা কন্টিনিউ করব এবং সবগুলো টপিক আমরা শেষ করে দিব। তাহলে সেই দৃঢ় প্রত্যয়ে আমরা এসে আবার উপস্থিত হলাম। আমাদের সাথে যুক্ত হয়ে যাও। একটু আমরা এটা বেশি সময় পাবো না, আমরা এটাতে বেশি একটা সময় নিচ্ছিও না, খালি তাড়াতাড়ি বলবো, এটা তাড়াতাড়ি শেয়ার দিই, তাড়াতাড়ি মেনশন দিই, যারা যারা আমরা ক্লাস করতেছিলাম সবাইকে আবার উপস্থিত করে ফেলো। ওকে, নমস্কার। রিপা বিশ্বাস, একদিনে টানা 12 ঘন্টার সকল টপিক সম্পূর্ণ করার ক্লাস চলে আসছে। প্রত্যাশা প্রত্যাশা আমি সময় দিলাম মাত্র 2 মিনিট, 2 মিনিট আমি সড়ক শুরু করে দিব। ফারিদা ইয়াসমিন দলি, সুতরাং সবাইকে যুক্ত হয়ে যেতে হবে, ঠিক আছে? সময় কিন্তু একদম না। ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী, আচ্ছা মাশাআল্লাহ নোয়াখালী। কিন্তু নোয়াখালী এবার কি হইলো? আইপিএল সরি বিপিএল হারতেছে। মোসাম্মদ খাদিজাতুল কোবরা, ওয়ালাইকুম আসসালাম। অপেক্ষা ছিলাম। হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা থাকারই কথা। খুব দারুণ একটা ক্লাস, খুব দারুণ ভাবে আমরা আজকে বাংলার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আজকে হবে আসান। আমাদের আগের ক্লাসগুলো কেউ দেখলে কিন্তু বুঝতে পেরেছেন, প্রতিটা টপিক ধরে ধরে সেই টপিকের থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কেমন আসতে পারে, কোন অপশনটা কি, সবগুলো কিন্তু আমরা ছোট ছোট অনেক ব্যাখ্যা করে করে আলোচনা করতেছি এতে, বা মনে রাখার যে নানা রকম কৌশল বিকৌশল নিয়ে আলোচনা করতেছি। আমার রাজকন্যা, ওয়ালাইকুম আসসালাম। আলিফা আফরিন, আসসালামু আলাইকুম আসসালাম। ওবায়দুর রহমান, স্যার খণ্ড বাক্যগুলো কিভাবে চিনবে একটু বলে দিন। খণ্ড বাক্য কিভাবে চিনবেন? আচ্ছা ঠিক আছে, আপনি খণ্ড বাক্য না, আপনি শব্দ চিনেন কিনা সেটা চিন্তা করেন। আপনি শব্দ চিনেন কিনা, কারণ খণ্ড বাক্য থেকে কি প্রশ্ন আসবে? এইটা কি বিশেষ স্থানীয়, নাকি বিশেষণ স্থানীয়, নাকি এই এরকম তো বিশেষণ নাকি বিশেষণ স্থানীয়, নাকি এটা বিশেষণ স্থানীয়, এরকমই তো প্রশ্নটা আসবে। তো আপনি ওই বাক্যটাকে একটা শব্দ মনে করবেন। শব্দ মনে করে দেখেন তো বাক্যটা সেই বাক্যের মধ্যে কোন স্থানীয়। ওইটাই যেটা শব্দ হয় তাহলে এটা বিশেষ্য বোঝাচ্ছে, নাকি এটা কোনো জিনিসের দোষগুণ বোঝাচ্ছে, নাকি কোনো কাজের দোষগুণ বোঝাচ্ছে। এই তো হয়ে গেল। বরিশাল থেকে, যশোর থেকে। আর আছে 1 মিনিট, 1 মিনিটের ক্লাস শুরু করে দিব। হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, আমাদের সাথে প্রায় 1000-এর উপরে ক্লাস স্টুডেন্ট ক্লাস করছিল। তারা সবাই যুক্ত হতে পারে, এই জন্য একটু শেয়ার করে দেন। আমি শেয়ার করে দিয়েছি, হ্যাঁ আমরাও শেয়ার করে দিয়েছি। হ্যাঁ যাক, আমি 2টা শেয়ার দিয়েছি, আপনারা এরকম আড়াআড়ি শেয়ার দিতে পারেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ একেবারে ক্লাস শুরু, আমি শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। এই টপিকে নিয়ে আমি কি আলোচনা করেছিলাম, এটা সম্পর্কে বলেছিলাম যে মুমূর্ষুটা কিভাবে চিনতে পারবা। মুমূর্ষু রোগী, মুমূর্ষু বা যে কোনো একজন রোগী যখন থাকে, কোন রোগী যখন হয়, হ্যাঁ কোনো রোগী যখন থাকে তখন সেই রোগীকে ধরার জন্য তার দুই পাশে দুইজন সুস্থ ব্যক্তি তাকে ধরে ধরে কাঁধে নিয়ে হাঁটে। তাহলে এইখানে আমরা একটু মনে রাখবো, মুমূর্ষু বানানের মধ্যে একটা হবে রসুকার, আরেকটা হবে রসুকার, মাঝখানে হবে দীর্ঘকার। সুতরাং উত্তর হচ্ছে খ, ঠিক আছে? আমরা এই টপিক পড়ে ফেললাম, উত্তর খ। আমরা পরের টপিকে যাব। ছাত্র, সকল ছাত্র উপস্থিত। এটা বাক্যটার মধ্যে অশুদ্ধ কেন? অশুদ্ধ হচ্ছে এই যে জায়গায় এই রা অথবা সকল, দুইটাই শুদ্ধ কিন্তু দুইটা একসাথে মিলে অশুদ্ধ। অর্থাৎ হয় হবে স্যার কোশ্চেন আউট, হ্যাঁ কোশ্চেন আউট, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ কোশ্চেন আউট করে দিচ্ছি। ওকে, শুধু আউট না, কোশ্চেন গুলো কিভাবে পারা যায়। অনেকে আছে এরকম অবস্থা যার কোশ্চেন যদি ফাঁস হয়ে যায় তাও আমি পরীক্ষা পারবো না, কারণ পরীক্ষায় পড়াই দিলে তাও পারবো না, পরীক্ষায় ভুল করে আসবে, এরকম আছে। সুতরাং ঘুরে ফিরে বুঝতেই হয় হলো মূল বিষয়, যে আমাকে পারতে হবে। এরপর আসি, সকল ছাত্র উপস্থিত। বাক্যটা অশুদ্ধ কেন? অশুদ্ধ উপমান ভুল না, উপমান ভুল না, এটা বাহুল্য দোষ না, এটা হচ্ছে বচন জাতীয় ভুল। এই যে বচন, বহু ছাত্ররা, এটা বচন। আর বচন নিয়ম হচ্ছে যখন আমি রা গুলু গণ এগুলোতে বহুবচন বানিয়ে ফেলবো
তখন আর আগে পরে এমন কিছু রাখা দরকার নেই যে বহুত কিছু বুঝায়। হয় দিতে হবে সকল ছাত্র অথবা ছাত্ররা। আশা করি প্রশ্নটা সহজ ছিল, বুঝতে পেরেছি। আমি হচ্ছে যেখান থেকে কোয়েশ্চেন আসবে স্যার এটা একটু ডিটেইলস আলোচনা করেন, আমি সেখানে ডিটেইলস আলোচনা করব, না হলে ধরে নিব এটা আপনারা পারেন। সুতরাং যে পারে না তাকেই প্রশ্ন করতে হবে, ঠিক আছে? অর্থাৎ চাইলে মানে কি হয়, বাচ্চাকে কিন্তু কান্না করতে হয়, তাই না? এরপর দেখেন, যা সহজে অতিক্রম করা যায় না, এক কথায় কি হবে? এক কথায় কি হবে? যা সহজে অতিক্রম করা যায় না। পাইছি বাহুল্য, সবাই বই পাইছি বাহুল্য দোষ না, এটা বাহুল্য দোষ না, বাহুল্য দোষ হচ্ছে অন্য বিষয়। যেমন ক্যাচ ধরো, ক্যাচ মানে ধরা, ধরা মানে ধরা, শতকরা 100% স্টুডেন্ট, যে শতকরা আবার পার্সেন্ট, এইগুলো। অর্থাৎ বাহুল্য দোষ হচ্ছে কোনো একই শব্দে দুইটা ব্যবহার করা। যে শব্দ প্রশ্ন পেয়েছে সেখানে দিয়ে সবাইকে উপকার করেন, সবাই দোয়া দেন, প্রশ্ন পেলে এখানে দিয়ে দিবে না। এত প্রশ্ন পাইছি, সেই প্রশ্ন আমরা পড়াই দিচ্ছি, ঠিক আছে? খেয়াল করেন। আচ্ছা, এবার দেখি যা সচেতন করা যায় কি দিয়েছেন। এটা দিয়েছেন, এটা দিয়েছেন 4-এর 2 অজেয় না। যা জয় করা অসম্ভব, যা হচ্ছে দুস্তর, যা স্তর পার করা যায় না, এটাও না। দুর্গম নাকি দূরতিক্রম্য, এই তো দূরতিক্রম্য। কেন দূরতিক্রম্য? শব্দের অতিক্রম আছে, অর্থাৎ যা অতিক্রম করা কি যায় না, যা সহজে অতিক্রম করা যায় না, দূরতিক্রম্য। আর দুর্গম মানে হচ্ছে যা সহজে গমন করা যায় না, ঠিক আছে? সুতরাং এইটা। এখন এইখানে একটা দারুণ কৌশল শিখাই দিই, এই কৌশলটা আপনি মনে রাখবেন। একটা হচ্ছে দু, আর একটা হচ্ছে অ, ঠিক আছে? যখন প্রশ্ন আসবে অদম্য, আবার যখন আসবে কি দুর্দম্য, তারপর প্রশ্ন আসলে হচ্ছে অজেয়, প্রশ্ন আসলে দুর্জেয়। এই অ আর দুর মধ্যে পার্থক্যটা কি? অ মানে হচ্ছে সম্ভব নয়, অজেয় যা জয় করা সম্ভব নয়। আর দু মানে মনে রাখবেন কষ্টকর। আমি এখানে যে লিখে দিলাম, এটা আপনারা নোট করেন, কাজে দিবে। হ্যাঁ, নোট করেন, কাজে দিবে, ঠিক আছে? এক কথা প্রকাশের মধ্যে এই দু আ অ নিয়ে একটা কনফিউশন হয়, কোনটা। অর্থাৎ দু মানে হচ্ছে জিনিসটা এমন যে সহজে করা যায় না, কষ্টকর, কিন্তু করা তো যায়। আর অ মানে হচ্ছে অসম্ভব, এটা করাই যাবে না, কোনোদিন সম্ভবই না, এটা হচ্ছে কি বলে অসম্ভব। মানে তার মানে এখানে তাহলে এই জিনিসটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, নতুন কেউ আছে কিনা? নতুন কেউ যুক্ত হয়ে গেছে? নতুন যুক্ত হলে আমাদের নতুন কিন্তু একটা অফার আছে, সেটা হচ্ছে 399 টাকায় কি আমাদের এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচে প্রায় 18টা মতো পরীক্ষা হবে, টপিক ভিত্তিক, ফুল মল টেস্ট, ফাইনাল মল টেস্ট। তো যাক, এইটার সাথে এখন আবার শেষ মুহূর্তে নতুন সংযোজন হচ্ছে কি, ভর্তি হলে শর্ট সাজেশন সম্পূর্ণ ফ্রি। শর্ট সাজেশন কি সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি, শুদ্ধ বানান কোনটি? কোনটা শুদ্ধ বানান? প্রতিযোগিতা, 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 কোনটা শুদ্ধ বানান? দেখেন তো কোনটা শুদ্ধ বানান। হ্যাঁ, কোনটা শুদ্ধ বানান? আচ্ছা, এই শুদ্ধ বানানটা পড়ানোর জন্য আমি একই সাথে সবগুলো অনেকগুলো জিনিস আলোচনা করি। ধরেন একটা শব্দ আছে, শব্দ হচ্ছে এই শব্দটা হইতেছে এরকম, আরো তো প্রশ্ন আসবে, যেমন প্রতিযোগী। কি শব্দটা? প্রতিযোগী। এই বানান কি ভুল না ঠিক? ঠিক আছে। শব্দটা হচ্ছে স্বামী, বানান ভুল নাকি ঠিক? হ্যাঁ, ঠিক আছে। শব্দটা হচ্ছে প্রাণী, কি হবে? দীর্ঘিকার হইল। তারপর ধরে নিলাম হচ্ছে কি মন্ত্রী, শব্দটা দীর্ঘিকার। এখন এই শব্দগুলোর মধ্যে দীর্ঘিকার হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু সন্দেহ হচ্ছে এই শব্দগুলোর পরে যদি কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়, তাহলে আর তা দীর্ঘিকার থাকে না, ঠিক আছে? এই জিনিসটা শুধু বলে দিচ্ছি। এরপরে যদি কোনো শব্দ বা শব্দগোষ্ঠ, সভা বা পরিষদ, যাই কিছু হোক না কেন, কোনো একটা শব্দ যদি যুক্ত হয়, তাহলে দীর্ঘিকারটা রসিকার হয়ে যায়। এইটাকে আমি একটা সুন্দর কৌশল দিয়ে বুঝাই। সেটা কিরকম? যেমন ধরেন আমি এমন করেই আছি, কেন? কারণ আমাকে পিছন থেকে কেউ ডাক দিচ্ছে না। যখন আমাকে কেউ পিছন থেকে ডাক দিবে, তখন আমি কি করব? ঘুরে দাঁড়াবো, এরকম। অর্থাৎ এই শব্দগুলো দীর্ঘিকার আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই শব্দগুলোর পরে যখন কোন একটা শব্দ যুক্ত হবে, মনে করবেন এই পিছনের শব্দটাকে ডাকতেছে, ডাকার কারণে ও দীর্ঘিকার থেকে ঘুরে গিয়ে রসিকার হয়ে গেছে, ঘুরে গিয়ে রসিকার হয়ে গেছে। কি হয়েছে? ঘুরে গিয়ে রসিকার হয়ে গিয়েছে। সুতরাং উত্তরটা হবে এই যে এইটা, প্রতিযোগিতা। উত্তরটা কি হবে? প্রতিযোগিতা, রসিকার হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি সামনেরটা,
শুদ্ধ বানান কোনটি? বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ কোনটা শুদ্ধ বানান? প্রথমে আমি এটা কেটে দিব ক, কারণ বি হচ্ছে একটা উপসর্গ, আর বি ধীকার দিয়ে কোনো উপসর্গ নাই, তাহলে কোনটা হবে? রসিকারই হবে। কোনটা হবে? রসিকার। তাই না? হ্যাঁ, যদি রসিকার হয় তাহলে কোনটা হবে? আচ্ছা, এইটা একটু বুঝাই দিই, এই বিকেন্দ্রীকরণ এই বিষয়টা আসলে কিভাবে করে হবে। যেমন মনে করেন সমীভবন, কিন্তু শব্দ আছে, ঠিক আছে? যেমন মনে করেন করণ, তারপর হচ্ছে ভবন, এরকম কিছু শব্দ আছে, যে শব্দগুলো আসলে সেই শব্দের শেষে একটা ধীকার হয়। এই যে করণ আসার কারণে বিকেন্দ্রি একটা ধীকার হয়েছে। উত্তর হইল গ। উত্তর গ। আবারও বলতেছি, আমাদের পরীক্ষা যে আসবে, পরীক্ষায় পারার জন্য সবচেয়ে সহজ পদ্ধতিটা হইতেছে উত্তরটা কিন্তু প্রশ্নের মধ্যেই লেখা থাকবে, কিন্তু আমরা যদি এরকম ব্যাখ্যা টখ্যা এগুলো জানি তাহলে পারবো, না পারলে কিন্তু প্রশ্নের মধ্যে মানে পরীক্ষার প্রশ্নের মধ্যে উত্তর থাকবে, তারপরে কিন্তু পারতেছি না। অনেকে প্রশ্ন পাস খুঁজতেছে, প্রশ্ন ফাঁস খুঁজে কি লাভ হবে? বরং এটা দেখেন, এই যে দেখেন কোন বানানটি শুদ্ধ। হুম কোনটা? আচ্ছা আচ্ছা, দেখেন কোন বানানটি শুদ্ধ। মন্ত্রী পরিষদ, এইটা কিন্তু পড়াই দিছি, যে মন্ত্রী ধীকার, এটা বানানে ভুল নাই, কিন্তু এরপরে যখন শব্দযুক্ত হয়েছে তখন আর ধীকার হবে না। আচ্ছা, তার মানে এটা হতে পারে রসিকার হয়েছে, কিন্তু এখানে পরিষদের মধ্যে মধ্যাহ্ন স নাই, এটাও তাইলে ভুল। তারপর হচ্ছে মন্ত্রী পরিষদ, এটা তালব্য স দেওয়া আছে, এটাও ভুল। আর এটা তো ধীকার, এটা তো ভুলই। সুতরাং উত্তর হইল গ। কেন গ? বুঝতে পেরেছি কেন গ। এই যে না বুঝতে পারলে প্রশ্ন করতে হবে যে কেন এটা হয়েছে, সেটা বলতে হবে, বলতে হবে। তাহলে উত্তর কোনটা? এই তো গ, মন্ত্রী পরিষদ। তারপর আসি হচ্ছে পরের টপিকে। হ্যাঁ, আবার একটু মনে করিয়ে দিই, ৩৯৯ টাকায় কি আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হইলে ভর্তি নিয়মটা বলে দিচ্ছি। ভর্তি নিয়ম হচ্ছে এই যে এই নাম্বার টাকা পাঠিয়ে এই নাম্বার স্ক্রিনশট পাঠাইলেই কি হয়ে যাব, আমরা শর্ট সাজেশনটা পেয়ে যাচ্ছি। শর্ট সাজেশনটা কি? শর্ট সাজেশনটা হচ্ছে যদি মিস করেন তাহলে পরীক্ষার পরে এসে জানিয়ে নিন শর্ট সাজেশনটা কি। শর্ট সাজেশনটা হচ্ছে এমন যে পরীক্ষার জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সেই টপিক এবং হচ্ছে একদম বাছাই করা এমসিকিউ, যেটা আসলে এক কথা মূলত এগুলো আমরা পরীক্ষায় নিচ্ছিলাম, কিন্তু এখন সে পুরো ফাইলটা ধরে মানে আমরা 2000 কোয়েশ্চেন বাছাই করেছি, তার উপর করে পরীক্ষাগুলো নিতেছিলাম। এখন হচ্ছে সেই 2000 কোয়েশ্চেনের যে বান্ডিলটা আছে সেটাই দিয়ে দিচ্ছি, একসাথে সাজেশনের কাজ হয়ে গেল, পড়ার কাজও হয়ে গেল। আচ্ছা, 31 কোনটি শুদ্ধ বানান? এখানে বানানটার মধ্যে কোনটা শুদ্ধ? মনোহারিণী, মনোহরিণী, মনোহারিণী কোনটা হবে? আচ্ছা, এটার উত্তরটা আমি সহজ করে দিচ্ছি, কারণ এটার সাথে সম্পৃক্ত আছে অর্ধাঙ্গিনী, প্রশ্ন আসবে হচ্ছে নিশীথিনী, এরকম অনেকগুলো প্রশ্ন আসবে। তাহলে আমার উত্তরটা কি হবে, আমি কিভাবে বুঝবো কোনটা? এটা বোঝার জন্য আমি একটা প্রত্যয় লিখে দিই। প্রত্যয়টা হচ্ছে এই ইনি প্রত্যয়। আমরা যে অর্ধাঙ্গী বলি, অর্ধাঙ্গী বা নিশীথিনী বা অনাথিনী যে বলি, শব্দটা হচ্ছে অনাথ, তার সাথে যুক্ত হবে হচ্ছে কি ইনি। এই যখন অনাথের সাথে ইনি যুক্ত হবে তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে শব্দটা দাঁড়াচ্ছে এইভাবে, এই যে অনাথ, এ থ লিখলাম না, এই যে রসিকার, এখানে রসিকার হইলো, আর এই নয় হচ্ছে দীর্ঘিকার। এই তো হয়ে গেল অনাথিনী। কি হয়ে গেল? অনাথিনী। তার মানে যখন এই হরিণময়িনী যেটা আসবে, মনে রাখতে হবে লাস্টের বাক্যের মধ্যে দীর্ঘিকার হবে। সুতরাং এখানে লাস্টে দীর্ঘিকার আছে এই একটাতেই, এগুলোতে যেহেতু দীর্ঘিকার নাই সুতরাং এগুলো হবে না। তার মানে ইনি প্রত্যয় লাস্টে দীর্ঘিকার হয়। দেখছেন, এই কৌশলগুলো জানা থাকলে আমাদের কেউ আটকাতে পারবে না। প্রশ্ন যেমনই হোক, পরীক্ষা তো মনে হয় না আসলো না, আসলো আরেকটা। তাহলে এই জন্য বলতেছিলাম ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, মূলত এই ক্লাসের যে ব্যাখ্যাগুলো। তাহলে কি কোনটা উত্তর হবে? মনোহারিণী, অর্থাৎ মন যে হরণ করে নিয়ে গিয়েছে, এটা স্থিরবাচক বোঝানোর ক্ষেত্রে এই প্রত্যয়টা ব্যবহার হয়। তারপর আসি নিচের কোন বানানটা শুদ্ধ, বলেন কোনটা শুদ্ধ? সমীচীনের উচিত হচ্ছে, সমীচীন মানে হচ্ছে উচিত, আর সমীচীনের মধ্যে দুইটা দীর্ঘিকার দেওয়া উচিত, অর্থাৎ দুইটাতে কি হবে? দুইটাতে দীর্ঘিকার হবে। সমীচীন দুইটাতে কি হবে? সমীচীন দীর্ঘিকার হবে। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে কি এখানে আছে সঞ্জু তালুকদার, ফখরুল ইসলাম, হ্যাঁ, এরপর খ রুমা, তারিন, সাকার। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সমীচীন, না না, সমীচীনের খ না কিন্তু ক, ক দুইটাই দুইটাই হবে। সমীচীনের মধ্যে দুইটাই
উদীচী, সমীচীন, এমন কিছু শব্দ রয়েছে, ভাগীরথী, এই শব্দগুলোর মধ্যে কি হবে? সব উভয়টার মধ্যেই দীর্ঘার হবে। হ্যাঁ, অনেকে বলছে দুই দুই। ঠিক আছে, আমরা 32টার মধ্যে পড়ে ফেলেছি। আমরা প্রায় এরকম বাস 150 এমসিকে পড়বো, বাস এইটাই এনাফ। বলেন যে প্রশ্ন ফাঁস। নিচের কোন বানানটি শুদ্ধ? এই প্রশ্নটা অনেক প্রশ্ন পরীক্ষা আসছে, অনেক প্রশ্নে। কোনটা, কোন বানানটা শুদ্ধ? এইটা মনে রাখার জন্য আমাদের প্রথম মনে রাখতে হবে লাস্টের যে শব্দটা কি রসিকার হবে। ঠিক আছে, কোনটা? দ্রুত। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন দেখা যাচ্ছে আরজুয়ারা খাতুন, সুমন ইসলাম, আবার ঠিক আছে। ওকে, এটা মনে রাখবেন হচ্ছে রসিকার, অর্থাৎ এই লাস্টে দীর্ঘিকার, এই দীর্ঘিকার, এই দুইটা হবে না। বাল্মীকির মধ্যে হবে একটা দীর্ঘিকার আর একটা হচ্ছে রসিকার, সুতরাং উত্তর হচ্ছে ক। কিভাবে বাল্মীকি মনে রাখবো? বাল্মীকি, বাল্মীকি কে ছিল? বাল্মীকি ছিল মহাভারত না রামায়ণের, রামায়ণের লেখক। ঠিক আছে, তো তাকে হচ্ছে বাল্মীকি বলা হইতো না, তার নামই ছিল বাল্মীকি। একটু টুকটাক পাশের জিনিসগুলো শিখে নিব, তাহলে একটা বা একটা কাজে দিবে। বাংলা ক্লাস হয়তো আপনার যদি জিকে তো যদি কাজে দেয় ভালো, তো ভালো না? ঠিক আছে, ওকে। তারপর আসি পরের টপিকে, নিচের কোন বানানটা শুদ্ধ? এখানে আমরা পড়াতে থাকি, আপনারা ভর্তি হয়ে যেতে থাকেন। দুইটাই কাজে লাগবে। পড়তেছি, এটা যেমন দরকারি, আবার ভর্তি হয়ে গেলে এই সাজেশনটা পাওয়াটাও গুরুত্বপূর্ণ। দেখি কোন বানানটা শুদ্ধ। প্রাক প্রাথমিক সরকারি, আচ্ছা এটা আসলে 16 সালে। দেখেন কোনটা শুদ্ধ। সমীচীন পারলে অসমীচীন আর কঠিন কিছু না, সহজ। তাহলে দেখছেন প্রশ্ন কি আসবে, একটা প্রশ্ন পারলে আরেকটা পাবা। আচ্ছা, নেট স্লো, আমাদের নেট স্লো না, আপনাদের নেট স্লো হইতে পারে, কারণ বাকি সবাই তো ঠিকই দেখতেছে। ওম্মে রাবেয়া বিন দিয়ে দিয়েছেন, অনেকে শুধু বি এ এগুলো দেন, এভাবে করে দিবেন না। 33, 34, 35 কোনটা সংখ্যা উল্লেখ করে তারপরে দিবেন, তাহলে কি অসমীচীন। সমীচীন অসমীচীন আলাদা কিছুই না, উত্তর একই। নিরীহ, নিরীহের এই উত্তরটা পারার জন্য আমি একটা সহজ কৌশল বলে দিচ্ছি। দেখেন শব্দটা কি ছিল, শব্দটা ছিল এই যে নয় রসিকার, নয় রসিকার বিসর্গ, তারপর হচ্ছে এই যে ইহ, এই ইহ বানানটা কিন্তু দীর্ঘিকার দিয়ে। এই কথাটা মনে রাখলেই আমরা নিরীহ বানানটা পারবো। কিভাবে পারবো? প্রথমে আমি তাহলে এই যে এই দুইটা কেটে দিলাম, কারণ কি আমি দেখেছিলাম নিরীহের মধ্যে রসিকার, নয় রসিকার নি, তাহলে আমার গ ঘ হবে না, দীর্ঘিকার কেন? বা এখন আসতেছে এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে কোনটা হবে? দেখছেন ইহ বানানে কি আছে, দীর্ঘিকার না, যেহেতু দীর্ঘিকার আছে তাহলে কোনটা হবে? এইটা হবে? নো, তাইলে হবে এইটা, এই যে নি রিহ, তাহলে কোনটা হবে? নি রিহ। পারতেছি তাই তো? স্যার অনেক সুন্দর বুঝান। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। বুঝান তো ঠিক আছে, কিন্তু আমরা কৌশলটা হচ্ছে মূল বিষয়। আমি এইভাবে করে মনে রাখি, তা আমার কাছে মনে হয় এই কথাগুলো, অর্থাৎ আমার সাথে এই জায়গাটা আসলেই সবাই আমার সমান হয়ে যাবে, তারপরে নিশ্চয় আরো ভালো হয়ে যাবে, তাহলে এরপর হচ্ছে আমাদের চান্সও হয়ে যাবে। হ্যাঁ, এবার আসি কোন শব্দটি শুদ্ধ বানান। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি এটা কিভাবে আসছে। এটা আসছে হচ্ছে অ্যাসন। এই অ্যাসন মানে হচ্ছে খোঁজা। অ্যাসন মানে কি? অ্যাসন শব্দ হচ্ছে খোঁজা। আচ্ছা, এখন যেহেতু খোঁজা, আমার এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। এখন এখানে মধ্যাহ্ন স, আর এই মধ্যাহ্ন স হওয়ার কারণে এখানে মধ্যাহ্ন ন, তাহলে মূর্ধা মূর্ধারা ভাই ভাই, মূর্ধা মূর্ধারা বংশীয় সম্পর্ক আছে, তাহলে এই দুইটা মধ্যাহ্ন স এবং মধ্যাহ্ন ন হবে। সুতরাং আমি সমস্ত দন্তান্ন কেটে দিলাম, কেটে। এখন তাহলে কোনটা হবে? এইটা হবে নাকি এইটা হবে? এইটা কিভাবে বুঝবো? এই যে মধ্যাহ্ন স হবে, মধ্যাহ্ন ন হবে না, তালব্য স হবে না, সুতরাং হচ্ছে অন্বেষণ। শব্দটা ছিল এরকম, অনু প্লাস হচ্ছে এষণ সমান সমান অন্বেষণ। আর এটাও মনে রাখতে পারবো, মনে রাখবো যত রসুকার দেখবো, আমরা যত বফলা দেখবো, মনে রাখবো সন্ধি যদি প্রশ্ন আসে, সন্ধিতে মনে রাখবেন। জফলা দেখলে মনে রাখবেন জফলার বাপ হইতেছে রসিকার বা দীর্ঘিকার, অর্থাৎ পূর্বে ও নিশ্চয়ই কোন রসিকা বা দীর্ঘিকার ছিল। আর যখন বফলা দেখবেন বুঝবেন ওর পূর্বে পুরুষটা রসুকার অথবা দীর্ঘকার ছিল। এই কথা মানে বুঝছেন? মানে একটু ক্লিয়ার করে বুঝাই দিই। তখন প্রশ্ন দেখলেন ইত্যাদি, ইত্যাদি দেখছেন না, এখানে জফলা আছে না,
আমি জানি ইত্যাদির বাপে ছিল রস্বীকার, তার মানে শব্দটা ছিল ইতি প্লাস হচ্ছে আদি। দেখছেন দেখছেন জফলার আগে যে রস্বীকার ছিল। এরপর যে অন্বেষণ, বা আমি একটা শব্দ লিখলাম হচ্ছে কি স্বল্প, এই দেখেন স্বল্প, স্বল্প দেখছি না, আমি গফলা দেখে বুঝা ফেলাইছি। ওর পুরুষ বর বাপে কে ছিল রসুকার, এই যে শব্দটা হচ্ছে সু প্লাস হচ্ছে অল্প, স্বল্প। দেখছেন এই যে সু রসুকার, কেমনে বুঝলাম? বফলা দেখে বুঝে ফেলছি। তাহলে এই সন্ধির এরকম সুন্দর নিয়ম আছে যে কোনটা দেখে কোনটা বোঝা যায়। তাহলে এর উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, এরপর আসি এই যে উত্তর, শুদ্ধ বানান কোনটা? মূর্ধন্য ন। এইটা একটু আমি সময় নিব, এটা আমি সবাই জিজ্ঞাসা করবো, দেখে এটা কে পারে। এটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু। অ্যাসন প্লাস খোঁজা, অ্যাসন প্লাস খোঁজা না তো, কি বললেন? অনু প্লাস অ্যাসন সমান সমান অন্বেষণ, আর খোঁজা মানে হচ্ছে অন্বেষণের শব্দের অর্থ। হ্যাঁ, সবাই ক্লাসে রিয়েকশন দেন। দেখি এটা কে পারবেন? মূর্ধন্য, মূর্ধন্য আমরা জানি দন্তন্য, এই নটাকে দন্ত ন বলে, কারণ এটা দন্ত থেকে উচ্চারিত হয়। আর এটাকে মূর্ধান্য বলে, ঠিক আছে, মূর্ধান্য। অর্থাৎ এখন প্রশ্ন হইতেছে আমরা এটাকে বলি দন্তন, এটা মূর্ধান্য ন। এখন প্রশ্ন হইতেছে মূর্ধান্য ন লিখতে কি মূর্ধান্য হবে কিনা, এইটাই আমাদের এখন দেখার বিষয়। মূর্ধান্য ন লিখতে মূর্ধান্য হবে কিনা। 37-এ সি দিতেছেন অনেকে, 37-এ সি দিচ্ছেন, দেখি তো আর কেউ কিছু দিতেছেন। প্রকৃত প্রত্যয় পড়িয়ে দিবেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, প্রকৃত প্রত্যয় সামনে আসবে, আমরা পড়িয়ে দিব। ইতি প্লাস আদি। খ দিতেছেন অনেকে, মূর্ধন্য হবে, এই যেটা দিতেছেন না, ওকে, এই যে উত্তর হবে এইটা। বুঝতে পারতেছেন? দেখেন এটা কিভাবে মনে রাখবেন যে আমাদের বাংলা ভাষার সব হচ্ছে উল্টা পাল্টা। ওর নাম মূর্ধন্য, দেখেন ওর নাম কি? ও সবাইরে মূর্ধান্য দন্তান্ন শিখায়, ওর নাম মূর্ধান্য, কিন্তু ওর নামের মধ্যে দন্তান্ন। বুঝছেন? তার মানে হইতেছে লোকটা প্রচুর সাদা কিন্তু নাম হচ্ছে কালামিয়া, এরকম উল্টা হয়ে গেছে। ঠিক আছে, লোকটা হইতেছে এই যে গরিব কিন্তু নাম রাখছে বাদশাহ, ছোটকাল থেকে বাপ মায়ের নাম রাখছে বাদশাহ। ঠিক আছে, তারপর নাম হইতেছে কি গণি, মানে ধনী, কিন্তু আসলে একটা ফকির। তো এরকম অবস্থা হয়ে যায়। তাহলে শব্দটা কি হবে? মূর্ধন্য। তাইলে দন্তন্য না, শব্দটা কি হবে? এই মূর্ধন্য, দন্তন্য না, কি হবে? মূর্ধন্য। তাইলে ইজ ইট ক্লিয়ার? মন থাকবে? মনে রাখতে পারলাম? হ্যাঁ, মূর্ধন্য গ। আচ্ছা, তারপরে আসি পরের শব্দটিতে। কোন বর্গের ধ্বনি আগে ন তারপরে মূর্ধন্য হয়, আগে দন্তান্ন হয় তারপরে মূর্ধন্য হয়? কোন বর্গের ধ্বনির আগে দন্তান্ন মূর্ধন্য হয়? একটা সিম্পল, সহজ এবং অনেক মজাদার একটা প্রশ্ন। কোনটার আগে হয় এটা আমরা মনে রাখবো হচ্ছে বংশের নাম দিয়ে। এই যে ক খ গ ঘ উ, এগুলো সব উচ্চারিত হয় হচ্ছে কণ্ঠ বর্ণ, কণ্ঠ থেকে। চ ছ চ ছ জ ঝ ঞ, এগুলো সব এক বংশের, এগুলোর উচ্চারণ স্থান একটাই, সেটা হচ্ছে কি? তালু। এই জন্য কি বলা হয়? তালব্য বর্ণ। ট ঠ ড ঢ, এগুলো সব মূর্ধা থেকে উচ্চারিত হয়, এই জন্য এগুলোকে বলা কি? মূর্ধা বর্ণ বা মূর্ধন্য বা মূর্ধা বর্ণ। আর ত থ দ ধ, ত থ দ ধ সবগুলো উচ্চারণ করতে জিহ্বাটা দাঁতের মধ্যে লাগে, এই জন্য এগুলো সব হচ্ছে দন্ত বর্ণ। এখন আপনার নিজেরাই বলেন, উত্তর কি দিতে হবে না? উত্তর পেয়ে গেছেন। বলছে কোন বর্ণের ধ্বনির আগে দন্তান্ন মূর্ধন্য হয়? দন্তান্নটা মূর্ধন্য হয়ে যায় কোন বর্ণের ধ্বনির আগে? অর্থাৎ দন্তান্ন ছিল কিন্তু এটা মূর্ধন্য হয়ে যাবে। উত্তর কি দিচ্ছেন? গ 38-এর ডি দিয়েছেন। ত বর্গের আগে নো, ট বর্গের আগে, সাথে সি দিয়েছেন। হ্যাঁ, সি এটার আগে। যেমন আমি উদাহরণ দিয়ে দেখাই ভাই, কখন দন্তান্ন মধ্যাহ্ন হয়ে যাবে, আপনি কখন সে তার চিরাচিত রূপ বদলে ফেলবে, দন্তান্ন মধ্যাহ্ন রূপ দিবে যখন সে মূর্ধন্য নিয়ে খেলবে, যখন তার যে মূর্ধা বংশের কোনো বর্ণ যখন আসবে, যেমন ট, এই যে মূর্ধা বর্ণগুলো কোনগুলো? এই যে ট, তারপর হচ্ছে ঠ, ড, ঢ, এই যে মূর্ধান্য। তাহলে এই যে মূর্ধান্য এটা ওরা এক বংশের না, সুতরাং ওদের সাথে যদি কখনো আসতে চায় সেটা মূর্ধান্যই হবে। উদাহরণ আমি দিয়ে দেখাই, তাহলে জিনিসটা আরো বুঝবেন। এই যে দেখেন ঘন্টা, এখানে মূর্ধান্য হয়েছে, কারণ কি? ট থাকার কারণে দন্তান্নটা মূর্ধান্য হয়ে গেছে। তারপর লিখলাম কণ্ঠ, কি লিখলাম? কণ্ঠ, এখানে মূর্ধান্য হয়েছে কি কারণে? অনেকে বলেন স্যার এটা মূর্ধান্য বুঝবো কেমনে? দন্তান্ন মূর্ধান্য এই যে উপরে মাত্রা দিয়ে নেই, এটাই দিয়ে বুঝতে হবে। যদি কেউ উপরে মাত্রা দিয়ে ফেলে তাহলে কিন্তু শেষ। পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে, দেখবেন 4টা অপশন একরকম মনে হইতেছে, কিন্তু দেখবেন খুব সূক্ষ্ম করে তাকায় দেখবেন এক জায়গার মধ্যে মাত্রা আছে, এক জায়গার মধ্যে মাত্রা নাই।
তাহলে পরীক্ষা বের হয়ে হল থেকে বের এসে বলবেন কি, আরে কি দারুণ লেখছি, কি সুন্দর পরীক্ষা দিয়ে আসছে, আমার তো সব হয়েছে। পরীক্ষার আয়সা দেখবেন যে কি মাত্রার জন্য ভুল হয়ে গেছে। তারপর দেখেন ডান্ডা, কি লিখলাম, ডান্ডা, ঠিক আছে, উপরে মাত্রা কিন্তু নাই। তার মানে হচ্ছে দন্তান্ন মধ্যাহ্ন হয়ে যাবে কোন বর্ণের কারণে, এরকম ট বর্গের কারণে। কি বর্গ, ট বর্গের আগে মধ্যাহ্ন দন্তান্ন হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝতে পারছি। আমরা শেষ মুহূর্তের মধ্যে আসি, আমাদের খুব দ্রুত টানতে হবে, কিন্তু যদি মনোযোগ আমরা কমপ্লিটে দিতে পারি তাহলে কিন্তু তাড়াতাড়ি বুঝতে পারবো। মনোযোগ না দিলে দ্রুত জিনিসটা বুঝতে পারবো না। তারেক রহমান, স্বামীর নাম তারেক রহমান। দেখ সরব না। আচ্ছা, পরীক্ষা স্থগিত মানে আপনাদের পরীক্ষাটা হয়ে যাক, ঠিক আছে, পরীক্ষাটা হয়ে যাক, হয়ে গেলে ঝামেলা শেষ। নাকি কেউ চাচ্ছেন দেখি তো এটা কোন পক্ষের লোক বেশি, এই নির্বাচনের আগে আপনাদের এই ভোটে আমি দাঁড়ায় যাই যে কোনটা কোন পক্ষের লোক বেশি, পরীক্ষা স্থগিত হোক নাকি পরীক্ষাটা হয়ে যাক, কোনটা? আচ্ছা, এবার আসেন কোন বানানটি শুদ্ধ। আদ্যক্ষর, 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 আদ্যক্ষর। আদ্যক্ষর মানে কি? আদ্য মানে হচ্ছে শুরু, তার হচ্ছে অক্ষর। এখন এইটা যখন আমি জানি অক্ষর বানানটা লেখে এইভাবে, এই অক্ষর এইভাবে করে যেহেতু লেখে, এটা যেহেতু জানি তাইলে আমি উত্তর গ কেটে দিলাম, কারণ এখানে খর আছে, উত্তর এটা হবে না, বুঝতে পারলাম। বাকি আছে বাকি আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, বাকি আছে কি, আদ্যক্ষর, আদ্যক্ষর, আদ্যাক্ষর। এবার আমি এটা কেটে দিব কেন, আমি আকার যে হবে এটা আমি জানি। কেন আকার হয় না? কারণ কোন বর্ণের মধ্যে আত্ম এবং হচ্ছে অক্ষর, এই অক্ষর দেখেন তো শব্দটা কি, এই অক্ষরটা কি দেখছেন, অক্ষরটা স্বরে অ, এটা তো অক্ষর না। যদি অক্ষর হইতো তাহলে আকার হইতো, তাই না? আর আমি বলছিলাম না জফলা দেখলে কি বুঝবো, ওরা পুরুষ রসিকার ছিল, শব্দটা আমরা কি আদি প্লাস অক্ষর বলতে পারি। এই যে এখানে কি আছে, রসিকাটা জফলা হবে, সুতরাং এটা অক্ষর হবে না। এবার ঔকার, ভাই ঔকারও হবে না, কারণ ঔকারের কোনো সন্ধি নিয়ম নাই। তাহলে উত্তরটা কই আসলে বুঝতে পারলাম, কি হবে, আদ্যক্ষর। সুতরাং এইটা পড়ানোর সময় আমি আরেকটা জিনিস বলে দেই, অনেকের আমার পুরাতন যারা সন্ধির ক্লাসটা করেছিলেন তারা পেয়েছিলেন, যারা পড়েন তাদের কাছে বলি, জফলার পরে আকার হবে নাকি হবে না, এটা না দারুণ দ্বিধায় ভোগে। অত্যন্ত, ব্যবসা, ব্যাকরণ, এরপর হচ্ছে অধ্যাবসায়, অধ্যয়ন, আকার দিব নাকি দিব না, আকার দিব নাকি দিব না, এত কনফিউশনের মধ্যে আমরা পড়ে যাই। কিন্তু আমি আজকে দারুণ একটা কৌশল শিখাবো, যে এখন থেকে এই সমস্যার মধ্যে পড়বেন না। কিভাবে বুঝবেন কোথায় আকার হবে আর কোথায় হবে না? উত্তরটা লুকায় আছে যে এই শব্দটার পরে যে বর্ণটা আছে, যেমন অধ্যাবসায়, কি বললাম, অধ্যাবসায়। আমি জানি বসায় বা অবসর, অবসায়, শব্দটা হচ্ছে অবসায়। আচ্ছা, অধ্যয়ন, অধি প্লাস আয়ন নাকি অয়ন, অধি প্লাস অয়ন, শব্দটা হচ্ছে অয়ন। অত্যাচার, অতি প্লাস আচার, এই যে স্বরে আ। বাস, আমি এখন এই স্বরেয়া আকার বা প্রত্যাশা, প্রতি প্লাস আশা, এই দেখছেন আকার। সুতরাং আকার দেখলে বুঝবো যেখানে আকার হবে, আর যদি স্বরেও থাকে তাহলে আকার হবে না। এই জন্য শব্দটা হবে এই অর্ধ বসায়, এই জন্য শব্দটা হবে অধ্যয়ন। আর দেখেন কি হবে, অত্যাচার, প্রত্যাশা। তাহলে আকার কোথায় হয় আর কোথায় না বুঝতে পারছেন? মর্গে বুঝেন জফলা কেন হয়। জফলা হয় হচ্ছে এই রসিকারের কারণে, অধি, অধি, অতি, প্রতি, রসিকার জফলা হয়। এখন এরপর আকার হবে কিনা সে ডিসিশনটা কে দেয়, যে বর্ণটার মধ্যে শুরুতে যুক্ত বর্ণের আগে যখন সন্ধি যুক্ত হয়েছে তারা কি স্বর নাকি স্বরে আ। তাহলে কি আমরা এই নিয়মটা বুঝতে পেরেছি? যদি কারো এরকম কোন আকার বা জফলার পর আকার নিয়ে কনফিউশন হয়, আমাকে শব্দটা কোন এরকম কোন ঝামেলা আছে বা শব্দটার মধ্যে ঝামেলা হয়, এমন কোনটা শব্দ জিজ্ঞাসা করেন। দেখেন আমি জিনিসটা আপনাকে কেমনে বুঝি, মানে আদ্যক্ষর আমি কিভাবে বুঝে ফেললাম যেখানে আকার হবে না, কারণ শব্দটা অক্ষর, শব্দটা অক্ষর না। ঠিক আছে, ওকে। কনফিউশন এক্সাম লাগলে হবেই, আর এই কনফিউশন দূর করার জন্যই তো আমাদের এই ক্লাসগুলো। এই ক্লাসগুলোর মূল উদ্দেশ্য তো এটাই। আপনারা তো একা একা বই থেকেও পড়তে পারতেন, কিন্তু সেই লাভ হতো না যেটা আমরা আমাদের এরকম কনফিউশন দূরের এই ক্লাসে করতেছি। ঠিক আছে, তো যাই হোক, আমাদের একদম বাছাই করা 200টা ইয়া নিয়ে কোয়েশ্চেন নিয়ে আমরা এরকম একটা পরীক্ষা নিচ্ছিলাম।
সেই এক্সাম পেয়েছে 399 টাকা। কিন্তু পরীক্ষার মধ্যে আমরা এরকম 20টা বা 25 টাকার কোশ্চেন পাই। 1800 পরীক্ষার মধ্যে হয়তো আপনি কি এরকমই 1000 বা 1200 কোশ্চেনই পেয়ে যেতেন, ঠিক আছে। কিন্তু এখন আপনারা সেই শর্ট সাজেশন পেয়ে যাবেন, যেখানের মধ্যে একদম বাছাই করা সেই 2000 কোশ্চেনের যে বান্ডিলটা আছে সেটা পেয়ে যাবেন। বাস, যেটা পড়লে সব সাবজেক্টের, শুধু বাংলা না, 2000 একদম সব সাবজেক্ট মিলিয়ে আমরা 2000 এমসিকিউ বাছাই করেছি। এইটা করলেই, ঠিক আছে, এত কমন পাবেন। পরীক্ষার পর আমাদের মামলা দিয়েন না যে স্যার আপনারা কোশ্চেন ফাঁস করে দিছিলেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার আসিন এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন। এই যে দারুণ একটা টপিক কিন্তু এসেছে, এবার বলে রাখতেছি এখান থেকে কিন্তু এই টপিক থেকে কোশ্চেন কিন্তু একটা না একটা আসবেই। এখন এই এক কথায় প্রকাশ থেকে আমাদের এত দ্বিধা, এত কনফিউশন আমরা হই, সেই জন্য কি করা যেতে পারে আমরা সেটাও দেখব। ওকে, দেখেন কেন কি করা যেতে পারে। এই যে ইচ্ছা নিয়ে যতগুলো আছে সবগুলো আমরা একসাথে করে নিয়ে আসছি। তারপর হচ্ছে মহিলা, মহিলা নিয়ে কিছু শব্দ আছে, সেগুলোকে আমরা সব একসাথে করে নিয়ে আসছি, ঠিক আছে। এই যে এরকম দারুণ নোটগুলো কিন্তু আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হইলেই পেয়ে যাবেন। দেখছেন, ধরেন একটা শব্দ কি না সমস্যা, শুধুমাত্র মহিলাদের নাম নিয়ে, যে পিয়ং বদা অমুকটা তমুকটা, বা শুধুমাত্র মহিলাদের যে নাম সেগুলো। তারপর শুধুমাত্র যোগ্য, ঠিক আছে, যেমন এই যে যোগ্য বলতে কোনগুলো বুঝায়, সেগুলো কিভাবে হয়। এটা লাভ হয় কি, এলোমেলো করে আমরা অনেকগুলো পড়লে যে লাভ হয় না, সিরিয়াল করে গুছিয়ে কয়েকটা পড়লে কিন্তু তার চেয়ে বেশি উপকৃত কিন্তু আমরা হই। এই জন্য কিন্তু এইভাবে করে নিয়ে এসেছি, ঠিক আছে। তো সুতরাং আমাদের সাথে দেখতে হবে, শেষ পর্যন্ত মূলত করতে হবে। হ্যাঁ, শুরু করেন, উত্তর দেন, দ্রুত উত্তর দেন। জিবি জিজি বিশা মানে কি? জিজি বিশা, জিজি বিশা স্যার হ্যাঁ, এক এক করে পড়াচ্ছি না, পড়াবো এক এক করে, যা দেখালাম যে যদি কেউ মিস করে ফেলেন বা মনে করেন মাগরিবের পরে আমার সাথে ক্লাসে যুক্ত না হন, তাহলে যে কত বড় হতাশার বিষয়, যে কত বড় দামি জিনিস মিস করবেন সেটা জানাই দিলাম, ঠিক আছে। কিংবা আপনার যদি পিডিএফ গুলো সংগ্রহ করতে না পারেন তাহলে আসলে কি মিস করবেন, ঠিক আছে, বলেন দ্রুত বলেন। পারছেন কেউ? দেখি, এটা পারতে হবে কিন্তু। আচ্ছা, প্রথম জীবন জীবিকার পথ, নো। যখন মনে রাখবেন এরকম একটা সা আসবে, তখনই মনে রাখবেন এই সাটা হচ্ছে এক কথা প্রকাশের ইচ্ছার প্রতিশব্দ। ইচ্ছা বুঝাইলে এই সাটা আসে। তাহলে সুতরাং ইচ্ছার কিছু একটা হবে, জীবনকে জানার ইচ্ছা, বেঁচে থাকার ইচ্ছা, জীবন নাশের ইচ্ছা, তিনটা যে কোনো একটা হইতে পারে। তো এখন বলেন কোনটা? জীবনকে জানার ইচ্ছা এটা হইতে পারে না, হয় বেঁচে থাকার ইচ্ছা অথবা জীবন নাশের ইচ্ছা। জীবন নাশের ইচ্ছা ওইটা আরেকটা, ওটা জিজ্ঞাসা বলে যে কাউকে বেঁচে থাকার ইচ্ছা। ওকে, সাদিক সাইম শাহরওয়ানি কি বলতেছে? হ্যাঁ, বেঁচে থাকার ইচ্ছা মানে হচ্ছে জিজি মিশা। আচ্ছা, এখন মনে হচ্ছে আপনি জিজি মিশাটা পড়বেন, এক পাশ দিয়ে পড়বেন আর এক পাশ দিয়ে ভুলে যাবেন। এটা মনে রাখতে যায় কিভাবে? মনে রাখার একটা কাজ আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস করেন। কি প্র্যাকটিস? বাক্য রচনা করেন। যে এত পড়া, এত জীবন এত কঠিন, আমার জিজি মিশা নাই, মানে আমার বেঁচে থাকার ইচ্ছা নাই, তাহলে জিজি মিশা, জিজি বিশা। সুতরাং বাক্য রচনা যখন করবেন তখন কি হয়ে যাবে, একটু হইলেও জিনিসটা আপনার কন্ট্রোলে আসবে না। আগে দেখবেন ঠোঁট দিয়া মুখ দিয়ে উচ্চারণ শব্দটা বের হয় না, জিজি বিশা কি, কিন্তু একটু মুখ দিয়ে কটা বাক্য রচনা করলে দেখবেন সহজ হবে, এবং বাস্তব জীবনে আপনি কোনো না কোনো জায়গায় এই শব্দটা ব্যবহার করতে পারবেন। আপনার লেখার আর্ট বেড়ে যাবে, ভালো হবে। বেঁচে থাকার ইচ্ছা না, জীবন নাশের ইচ্ছা না, জিজি মিশা হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা, জিজি বিশা। ওকে, বেঁচে থাকার ইচ্ছা। এটাও আবার অনেকটা মনে রাখা থাকা যায় হচ্ছে নামের মধ্যে, এখানে বি আছে, ওকে, বি দিয়ে মনে রাখতে পারেন, বাঁচা, ঠিক আছে, বাঁচার ইচ্ছা। ওকে, আচ্ছা, আমরা কিছু উদাহরণ দেখাই তাহলে বুঝবেন। এই দেখেন, এই দেখেন কি আসছে, দন্তস্ব আসছে, হ্যাঁ। আবার দেখেন এখানে কি মধ্যাহ্ন স আসছে। এটা প্রশ্ন করতে পারেন স্যার কোথায় দন্তস্ব কোথায় মধ্যাহ্নস্ব হয়ে গেল, কারণ কি? আসলে সবই দন্তস্ব। মধ্যাহ্নস্ব হয়েছে কেন জানেন? এই দেখেন, খেয়াল করে দেখেন, এই যে একটা দেখেন কত এক পড়ার মধ্যে কত পড়া পড়ানো হয়, ঠিক আছে। যারা বলেন সব পারি পারি পারি,
এরপর হচ্ছে একা পড়ি আমার অনেক লাভ, তারা কিন্তু এগুলো সব মিস করবে। এই দেখেন এই জায়গার মধ্যে খেয়াল করে দেখেন তো এখানে কেন দন্তাস্য, এগুলো সবগুলো আগে আকার আছে বা অন্য কোনো শব্দ আছে। আর যত জায়গায় আপনি মধ্যাহ্ন স দেখবেন তার আগে হয় রসিকার অথবা দীর্ঘিকার, হয় রসুকার অথবা দীর্ঘকার আছে, মিলাই দেখেন। এটা হচ্ছে সত্যবিধানের একটা নিয়ম, অর্থাৎ রসিকার এবং দীর্ঘিকার বা রসুকারে বা ইকারান্ত বা উকারান্তর পরে দন্তাস্য মধ্যাহ্ন স হয়ে যায়। এই জন্যই ভাইয়া, এই জন্যই দেখেন এখানে মধ্যাহ্ন স, জিদিমিশা, তিতিক্ষা, চিকিৎসা 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 আছে। ওকে, তাকে জানলাম। এবার আসি পরের বিষয়। সুতরাং একটা জিনিস বলে রাখি, যখন আপনি শব্দ থাকবে ইচ্ছা, যখন শব্দটা কি হবে, এই যে তাহলে দেখাই দিই, যখন শব্দটা হবে ইচ্ছা তখন কি হবে, এরকম আকার হবে। আর যখন শব্দ হবে ইচ্ছুক তখন কিন্তু রস্যকার হয়। আমি উদাহরণ দিই, তাহলে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হবে। যেমন প্রশ্ন হইল জানবার ইচ্ছা জিজ্ঞাসা, জানতে ইচ্ছুক জিজ্ঞাসু, লাভ করার ইচ্ছা লিপ্সা, লাভ করতে ইচ্ছুক লিপসু। তাই লিপসু হচ্ছে ব্যক্তি যে লাভ করতে ইচ্ছা করে, আর লাভ করে ইচ্ছা যে বিষয়টা সেটা হচ্ছে লিপ্সা। এখন দেখেন জানবার ইচ্ছা জিজ্ঞাসা আমরা পারবো না, জিজ্ঞাসা করি কি করি, অর্থাৎ জানতে চাই। আবার মনে রাখবেন জিজ্ঞাসার মধ্যে যে জ্ঞান আছে, অর্থাৎ জ্ঞান আমরা জিজ্ঞাসা করে কোনো একটা জ্ঞান অর্জন করি। এরপর দেখেন লাভ করার ইচ্ছা, এই দেখেন ল আছে দেখছেন, ঠিক আছে। এই যে লাভ করার ইচ্ছা লিপ্সা, আমি লোভ লাপসা বা লোভ লিপ্সা লিপ্ত, অর্থাৎ লিপ্সা আছে তার লাভ করতে ইচ্ছা করে। আর একটা হচ্ছে পাওয়ার ইচ্ছা, সেটা হচ্ছে কি ইপসা। তা দেখছেন কোথায় লাভ করার ইচ্ছা হচ্ছে লিপ্সা, পাওয়ার হচ্ছে ইপসা। পান করার ইচ্ছা পিপাসা, এগুলো আমরা পারবো। অনুসন্ধানের কথা হচ্ছে কি অনুসন্ধিৎসা, এটাও সহজ। নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা, জুগুপ্সাটা মনে রাখবে এরকমে, এই যে গুতে গুজব, গুজু দেখছেন, এভাবে মনে রাখতে পারেন। কিভাবে, এই যে নিন্দা করে মানে সে পিছে পিছে গুজব ছড়ায় কি নিন্দা করার জন্যই বা গোপন করে। দেখেন এই যে তার মানে এখানে দুইটা শব্দই, একটা হচ্ছে নিন্দা কিংবা হচ্ছে গোপন, এই গু দিয়ে মনে রাখতে পারেন, ঠিক আছে। হনন করার ইচ্ছা, হনন মানে হচ্ছে কাউকে আঘাত করা বা মেরে ফেলার ইচ্ছা। এই যে জিঘাংসা, যে বাংলাদেশের রাজনীতি জিঘাংসার রাজনীতি, অর্থাৎ একজন কাকে কিভাবে হত্যা করে ফেলবে এই রাজনীতি বলে জিঘাংসা, দেখছেন। আচ্ছা, হামিদা খাতুন 20 মিনিট সময় দিতে হবে, 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ করে ফেলবো। এরপর আসে হচ্ছে হিত করার ইচ্ছা, হিত মানে কি উপকার, হিতৈষা উপকার ইচ্ছা, রোদন করার ইচ্ছা রুদুদিশা, তারপর ভূমি করার ইচ্ছা বিবমিশা, লাভ টান লাভ করেছে কি তিতির্ষা, তারপর হচ্ছে কি চিকিৎসা। এরপর হচ্ছে এই দেখেন করার ইচ্ছা মানে কি শুধু করতে চায়, খেয়াল করেন। অনুসন্ধান করার ইচ্ছা অনুচিকিৎসা, উপকার করার ইচ্ছা কি উপচিকিৎসা, শুধুমাত্র করার ইচ্ছা চিকিৎসা। কিভাবে মনে রাখবেন, করার ইচ্ছা চিকিৎসা, উপকার করার ইচ্ছা উপচিকিৎসা, অপকার করার ইচ্ছা অপচিকিৎসা, অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা। তার মানে আমরা চিকিৎসার সাথে খালি উপ অপ অনু লাগাই দিলেই আরো কয়েকটা হয়ে যাবে। এইটাই হচ্ছে সাজিয়ে পড়ার লাভ। সাজিয়ে পড়লে এরকম করে এক ক্লিকে অনেকগুলো পড়া যায়। আচ্ছা, উচ্চারণ থাকায় ব্যবসা না, ব্যবসা বি প্লাস অবসা এরকম কিছু না। আচ্ছা, বেঁচে থাকার ইচ্ছা, ইত্যাদি দেখেন কতগুলো আছে। ইচ্ছা নিয়ে যা কিছু সব আমরা নিয়ে এসে পড়ছি। দেখেন সঙ্গম করার ইচ্ছা রিরংসা, তারপর হচ্ছে এখানে মনে রাখবেন কি দেখেন সঙ্গম মনে রাখতে পারবে না তো, এই যে রমন। এরপর দান করার ইচ্ছা দিচ্ছা, বাস করার ইচ্ছা বিপসা, দেখছেন দানের সাথে দা দি, বাস করার বি, যুদ্ধ করার যুদুৎসা, তারপর হচ্ছে নির্মাণ করা হচ্ছে কি নির্মিতসা, সেবা করার ইচ্ছা শুশ্রূষা, খোঁজার ইচ্ছা অন্বেষা, মরার ইচ্ছা শুশ্রূষা, জয় করার ইচ্ছা জিগিসা, এই যে বিজয় লাভের ইচ্ছা বিজি গিসা। তো যাই হোক আরো আছে সৃষ্টি করার ইচ্ছা চিকিৎসা, দেখার ইচ্ছা দিদীক্ষা, গ্রহণ করার ইচ্ছা জিঘৃক্ষা, ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা। এই যেটা মনে রাখেন গুরুত্বপূর্ণ, তিতিক্ষা বলে না আমরা কত ত্যাগ তিতিক্ষার পরে আজকে এখানে এসেছি। এই তিতিক্ষা কেন বলে, তিতিক্ষা বলে এই জন্য যে অনেক ক্ষমা করার ইচ্ছা, আপনার সাথে অনেক অন্যায় করেছেন, অনেক ক্ষমা টমা করে অনেক ত্যাগ স্বীকার করে অনেককে অনেক ক্ষমা টমা ভুল ত্রুটিগুলো মাফ করে তারপরে এসেছেন, এই জন্য বলে তিতিক্ষা। ঠিক আছে, খাওয়ার ইচ্ছা ক্ষুধা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম তো এখন প্রশ্ন পারবো না, দেখি এখন পারেন কিনা বলেন দ্রুত। তিতিক্ষা শব্দ দ্বারা কি বুঝা, তিতিক্ষা একটু আগে পড়াইলাম, মাত্র পড়াইলাম, তিতিক্ষা বলেন কোনটা হবে। হ্যাঁ কিছু আদান দিবে, হ্যাঁ আদান দিলে আদানটা দেওয়া মাত্র আমরা ছুরি দিয়ে দিব। এই তো আদান মনে হয় আর 5 মিনিটের মধ্যে দিবে।
ঠিক আছে। আচ্ছা বলেন পরীক্ষা কি বলবো, মাত্র পড়াইলাম কি কোনটা, গমন করার ইচ্ছা নো। আচ্ছা ঠিক আছে, আজান দিয়েছে, আমরা আজান টাইমে ওকে, তাহলে আমাদের শর্ট সাজেশন পাওয়ার জন্য এক্সাম ব্যাচে ভর্তি হতে থাকেন। আমরা নামাজের বিরতি দিয়ে দেই। ঠিক আছে, বিরতি, নামাজের পরে কিন্তু আবার শুরু হয়ে যাবে। হ্যাঁ ওকে, না ত্যাগ করার ইচ্ছা না, তিতিক্ষা হচ্ছে ক্ষমা করার ইচ্ছা।